হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। WBCS 2024 প্রিলিমস এক্সামিনেশনের জন্য জেনারেল স্টাডিজ এর মোস্ট এক্সপেক্টেড 25 MCQ এর সেট নম্বর 11 নিয়ে চলে এসেছে তোমাদের কোশ্চেন সেট এবং সম্ভাব্য প্রশ্নাবলীর PDF ডাউনলোড সহ। ওকে, তাহলে প্রথম কোশ্চেন আমাদের দেখো শুরু করা যাক। তাহলে কোশ্চেন নম্বর 1 কি বলেছে এখানে? কোশ্চেন নম্বর 1 বলেছে যে হু ইজ দ্য কম্পোজার অফ এলাহাবাদ প্রশস্তি, অর্থাৎ এলাহাবাদ প্রশস্তির রচনা করেছেন কে বা রচয়িতা কে? তাহলে এখানে লেখো অপশন এ হরিসেনা, অপশন বি বিশাখ দত্ত, অপশন সি কালিদাস, অপশন ডি শূদ্রক। তাহলে রাইট অ্যান্সার কি হলো? রাইট অ্যান্সার হলো হচ্ছে আমাদের হরিসেনা। তাহলে দেখো আমাদের হরিসেনা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে মাথায় রাখবে যে এলাহাবাদ প্রশস্তি হলো একটি গুরুত্বপূর্ণ শিলালিপি যেখানে গুপ্ত সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্তের কৃতিত্বের প্রশংসা করা হয়েছে। যেখানে আমাদের কি হয়েছে, গুপ্ত সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক আমাদের যে আছে তার কি হয়েছে, শ্রেষ্ঠত্বের কৃতিত্বের বর্ণনা করা হয়েছে। ওকে, চলো। চুজ দ্য কারেক্ট chronological order of the following dynasty of দিল্লি সুলতান, অর্থাৎ দিল্লি সুলতানের নিম্নলিখিত রাজবংশগুলির সঠিক কালানুক্রমিক ক্রম নির্বাচন করো। কি কি আছে? লোদি বংশ, ইলবাড়ি, তুর্কি, তুগলক, খলজি। ইলবাড়ি, তুর্কি, ইলবাড়ি, তুর্কি, খলজি, তুগলক বংশ, লোদি বংশ, তুগলক বংশ, খলজি বংশ, লোদি বংশ, ইলবাড়ি তুর্কি বংশ, খলজি বংশ, লোদি বংশ, তুগলক বংশ, ইলবাড়ি তুর্কি বংশ। তাহলে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হলো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি ইলবাড়ি তুর্কি, খলজি, তুগলক এবং লোধি। এটা হচ্ছে আমাদের কারেক্ট ক্রনোলজিক্যাল অর্ডার। অর্থাৎ দিল্লি সালতানদের মানে সুলতানদের রাজবংশগুলির মধ্যে কালানুক্রমিক ক্রম হলো ইলবাড়ি তুর্কি, মানে যেটাকে আমাদের বলছে দাস রাজবংশ, যেটাকে আমাদের প্রতিষ্ঠা করেছিলেন কে? না, আমাদের যেটাকে আমাদের এটা প্রতিষ্ঠা করেছিলেন কে? এটা প্রতিষ্ঠা করেছিলেন আমাদের কুতুবউদ্দিন আইবক। এটার আমাদের প্রতিষ্ঠা করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? 1206 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এবং কুতুবউদ্দিন আইবকের দ্বারা শুরু। খলজি বংশের বিখ্যাত শাসকের নাম আলাউদ্দিন খলজি। তুগলক বংশের হচ্ছে মোহাম্মদ বিন তুগলক এবং লোদি বংশের শেষ শাসক হচ্ছে ইব্রাহিম লোদি। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা বংশ সম্বন্ধে এবং প্রত্যেকটা বংশের একজন করে বিখ্যাত শাসক সম্বন্ধে আমাদের কিন্তু এখানে ডেটা দেওয়া হলো। কোশ্চেন নম্বর 3, হু বিল্ড বুলন্দ দরজা? বুলন্দ দরজা কে নির্মাণ করেন? অপশন এ হুমায়ুন নির্মাণ করেন, অপশন বি আকবর নির্মাণ করেন, অপশন সি শাহজাহান নির্মাণ করেন, অপশন ডি আওরঙ্গজেব নির্মাণ করেন। তাহলে বুন্দেল দরজা নির্মাণ করেন আমাদের কে? মাথায় রাখবে এখান থেকে, নির্মাণ করেন হচ্ছেন আমাদের আকবর নির্মাণ করেন। বুন্দেল দরজা আমাদের কে নির্মাণ করেন? না, আকবর নির্মাণ করেন। সম্রাট আকবর গুজরাট তার ওপর তার বিজয়কে স্মরণীয় করে রাখতে 1575 সালে বুন্দল দরজা নির্মাণ করেন। কি নির্মাণ করেন? বুন্দল দরজা নির্মাণ করেন। ওকে, হু অ্যামং দ্য মুঘল প্রিন্সেস অ্যাসিস্টেড আবুল ফজল? মুঘল রাজপুত্রদের মধ্যে কে আবুল ফজলকে হত্যা করেছিলেন? অপশন এ খসরু, অপশন বি সেলিম, অপশন সি আজিমুসান, অপশন ডি খুররম। তাহলে আমাদের এখান থেকে রাইট অ্যান্সার কি মাথায় রাখবে? সেলিম হচ্ছে আবুল ফজলকে হত্যা করেছিলেন। তাহলে দেখো আবুল ফজল আকবরের একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং রাজসভার ঐতিহাসিক ছিলেন। 1602 সালে যুবরাজ সেলিম পরবর্তীতে জাহাঙ্গীর এর আদেশে আবুল ফজলকে হত্যা করা হয়, কারণ তাকে সেলিমের সিংহাসনে আরোহণের পথে একটি রাজনৈতিক বাধা হিসাবে বিবেচনা করা হতো। তার মানে কি, যে সেলিমের যেটা আমাদের পরবর্তী থেকে জাহাঙ্গীর হিসাবে যে আছে, সে কি করেছিল, সিংহাসনে বসার সময় কি হয়েছিল, একটা বাধা পাচ্ছিল, তার জন্য তার নির্দেশে আবুল ফজলকে হত্যা করা হয়েছিল। ওকে,
any money bill cannot be introduced in the parliament without the consent of the, অর্থাৎ নিম্নলিখিত ব্যক্তির সম্মতি ছাড়া সংসদে কোনো অর্থ বিল উপস্থাপন করা যাবে না। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী। স্পিকার অফ দি পার্লামেন্ট, সংসদের স্পিকার। অপশন সি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি। অপশন ডি, ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার বা কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাহলে আমাদের এখান থেকে কি উত্তর হলো? আমাদের এখান থেকে উত্তর হলো কি ভারতের রাষ্ট্রপতি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি রাইট অ্যান্সার? ভারতের রাষ্ট্রপতি ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখো, ভারতীয় সংবিধান অনুসারে ভারতের রাষ্ট্রপতির পূর্ব অনুমতি বা সুপারিশ নেই সংসদে একটি অর্থ বিলকে উপস্থাপন করা যেতে পারে। তাহলে আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি আছে, বর্তমান যে প্রেসিডেন্ট আছেন, এই প্রেসিডেন্টের নামটা কি? প্রেসিডেন্টের নামটা হলো আমাদের দ্রৌপদী মুর্মু। আমাদের কি হয়েছে? দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, মুর্মু। আর এটা কি হচ্ছেন? আমাদের এখন আছেন। আর যদি আমাদেরকে বলা হয়েছে যে ফার্স্ট প্রেসিডেন্ট কি আছেন আমাদের? ফার্স্ট প্রেসিডেন্ট আছে হচ্ছেন আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর কে আছেন আমাদের? ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছেন আমাদের এখানে আছেন। প্রসাদ হচ্ছেন আমাদের এখানে আছেন। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো, তাহলে দেখো, আন্ডার হুইচ আর্টিকেল অফ দি কনস্টিটিউশন দ্য প্রেসিডেন্ট ক্যান টেক ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য স্টেট ইন হিজ ওন হ্যান্ড, অর্থাৎ সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি একটি রাজ্যের প্রশাসন নিজের হাতে নিতে পারেন? আর্টিকেল 352, আর্টিকেল 356, আর্টিকেল 351, আর্টিকেল 360। তাহলে রাইট অ্যান্সার কত আমাদের? আর্টিকেল 356 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আর্টিকেল 356 হলো আমাদের রাইট অ্যান্সার। তাহলে অনুচ্ছেদ 356 অনুসারে ভারতের রাষ্ট্রপতি কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন? এটি তখন ঘটে যখন কোন রাজ্যের সাংবিধানিক এটি তখন ঘটে কখন ঘটে? আর যখন আমাদের কোন রাজ্যে সাংবিধানিক কাঠামো ব্যর্থ হয়, অর্থাৎ রাজ্য সরকার সংবিধান অনুযায়ী কাজ করতে পারে না। রাজ্য সরকার যদি সংবিধান অনুযায়ী কাজ করতে না পারে, তখন আমাদের কি হবে? তখন আমাদের যেটা হবে, আমাদের সেখানে 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি হবে। ওকে। হু ইজ দ্য প্রোটেক্টর অফ দি ফান্ডামেন্টাল রাইট অফ সিটিজেন? নাগরিকের মৌলিক অধিকারের রক্ষক কে? আইনসভা। অপশন বি, বিচার বিভাগ। অপশন সি, নির্বাহী বিভাগ। অপশন ডি, আমাদের ওপরের কোনোটাই নয়। অপশন ডি, এটা কি? ডি। অপশন ডি হচ্ছে আমাদের ওপরের কোনোটাই নয়। ঠিক আছে, এক্ষেত্রে বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে মাথায় রাখবে কি আমাদের রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হচ্ছে, মাথায় রাখবে হচ্ছে কি, বিচার বিভাগ হচ্ছে রাইট অ্যান্সার, বা জুডিশিয়ারি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে কি, ভারতের বিচার বিভাগ মৌলিক অধিকারের রক্ষক। ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টগুলি রিটের মাধ্যমে মৌলিক অধিকারগুলি বলবৎ করার ক্ষমতা রয়েছে। কততে রয়েছে? অনুচ্ছেদ 32 এবং অনুচ্ছেদ 226-এ আমাদের কি রয়েছে না, আমাদের ফান্ডামেন্টাল রাইট সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কথা বলা হয়েছে। ওকে। দ্য নেম অফ দি প্রশান্ত চন্দ্র মহালনবিশ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, প্রশান্ত চন্দ্র মহালনবিশের নাম কোন নিম্নলিখিত কোন বিষয়ের সাথে যুক্ত? ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যান, অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সি, থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবং অপশন ডি, ফোর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে আমাদের এখান থেকে মাথায় রাখবে কি, এটা হচ্ছে আমাদের কি বলবো না, এটা হচ্ছে কি, যে আমাদের কি বলো, সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মানে কি 5 ইয়ার্স প্ল্যান। তাহলে এখান থেকে মাথায় রাখবে হচ্ছে কি, আমাদের যখন 5 ইয়ার্স প্ল্যানের কথা হয়েছে, প্রশান্ত চন্দ্র মহালনবিশের কথা হয়েছে, তখন আমাদের কি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা হচ্ছে আমাদের এটা গেছে। ঠিক আছে। এবং এইখানে মনে রাখবে কি, যে আমাদের এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে জানো? আমাদের ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। আমাদের এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আমাদের এটা ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে।
টোটাল আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে 12টি। আমাদের টোটাল পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে কতগুলি? 12টি। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? 12টি। আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কবে? 1951। এখানে হয়েছিল আমাদের স্টার্ট। এবং আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এন্ড হয়েছিল কবে? না, আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা এন্ড হয়েছিল কোথায়? না, মাথায় রাখবে হচ্ছে আমাদের 2017-তে। ওকে, ইন জেনারেলি মনে রাখবে যে আমাদের এখান থেকে কি হয়েছিল, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে দেখেছি, তাহলে এখান থেকে এগ্রিকালচার, এগ্রিকালচার সিউএল টিওয়ারি, এগ্রিকালচারের সম্বন্ধে আমাদের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য হয়েছিল। আমাদের কিসের জন্য হয়েছিল? ইন্ডাস্ট্রিয়াল ডিইভি ডেভেলপমেন্টের জন্য হয়েছিল। আমাদের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি হয়েছিল? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল মেনলি হচ্ছে আমাদের ফুডের জন্য হয়েছিল। ওকে, এবং এইটা হচ্ছে আমাদের টোটাল ব্যাপারটা গেল। ঠিক আছে, প্রশান্ত চন্দ্র, তাহলে এখান থেকে একটুখানি একটা জিনিসকে দেখে নাও। তাহলে দেখো, প্রশান্ত চন্দ্র মহালনবিশ ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় পরিসংখ্যানবিদ ও অর্থনীতিবিদ। তিনি মহালনবিশ মডেল উদ্ভাবনের জন্য সর্বাধিক পরিচিত, যা ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61-তে ব্যবহৃত হয়েছিল। এই পরিকল্পনাটি শিল্পায়ন, বিশেষ করে ভারী শিল্পের ওপর আলোকপাত করেছিল। ওকে, কোশ্চেন নম্বর 9, ডাব্লিউটিও এর পূর্ব নাম কি ছিল? তাহলে ডাব্লিউটিও এর পূর্ব নাম কি ছিল? তাহলে আমাদের প্রথম যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? ইউএনসিটিএডি, এক সেকেন্ড। নাম্বার 2 হচ্ছে গ্যাট, নাম্বার 3 হচ্ছে ইউনিডো, নাম্বার 3 হচ্ছে ওসেড। হয়েছে এখান থেকে? তাহলে আমাদের রাইট আনসার কি হলো? গ্যাট হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, তাহলে এই যে ডাব্লিউটিও বলে কথাটি আছে, এই ডাব্লিউটিওর পুরো কথাকে মাথায় রাখবে কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ORGA NIZATION, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে আমাদের এখানকার নাম। ঠিক আছে, এবং এই যে জিনিসটা আছে এটা আমাদের কি হয়েছিল? এটা আমাদের এস্টাবলিশড কবে হয়েছিল? এটা আমাদের এস্টাবলিশড হয়েছিল, মাথায় রাখবে, আমাদের 1 জানুয়ারি। আমাদের কবে এসেছিল মাথায় রাখবে এখান থেকে, এক সেকেন্ড। 1 জানুয়ারিতে হয়েছিল। আমাদের কত সালে? না, 1995 সালে হয়েছিল। 1 জানুয়ারি উত্তর। এবং এর যে আমাদের হেডকোয়ার্টার, সেটা হচ্ছে কোথায় আছে? সেটা হচ্ছে আমাদের জেনোভাতে আছে, সুইজারল্যান্ডে আছে। জেনোভা, সুইজারল্যান্ড। জেনোভা, সুইজারল্যান্ড। জেনোভা, সুইজারল্যান্ডে আছে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো এখান থেকে? ক্লিয়ার হয়েছে এখান থেকে? জেনোভা, সুইজারল্যান্ডে আছে। ক্লিয়ার হলো? তাহলে একটুখানি দেখে নাও যে দেখো, 1995 সালে বিশ্ব বাণিজ্যিক সংস্থা WTO প্রতিষ্ঠার আগে আন্তর্জাতিক বাণিজ্যিক গ্যাট, অর্থাৎ শুল্ক বাণিজ্যিক বিষয়ক সাধারণ চুক্তি দ্বারা পরিচালিত হয়, যা 1947 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, SEBI, এ স্ট্যান্ড ফর সেবির পূর্ণরূপ কি? তাহলে আমাদের যদি সেবির পূর্ণরূপ কি বলেছে এখান থেকে, যে আমাদের স্টেট আর্নিং বোর্ড অফ ইন্ডিয়া। অপশন বি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন সি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। অপশন ডি, আমাদের এখান থেকে কি বলবো? না, আমাদের এখান থেকে বলবো স্টেটস এক্সচেঞ্জ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে আমাদের এখান থেকে কি বলবো? আমাদের এখান থেকে যে জিনিসটা বলবো সেই জিনিসটার নামটা কি? সেই জিনিসটার নামটা হচ্ছে আমাদের অপশন সি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, মাথায় রাখলো এখান থেকে। তাহলে এখান থেকে মাথায় রাখবে কি? আমাদের যে সেবি সেবি বলে এত কথা বলছে এখান থেকে, সেবির পুরো কথা হলো এটা। এই সেবি আমাদের এস্টাবলিশড, অর্থাৎ ইএসটিবি এস্টাবলিশড হয়েছে কবে? আমাদের 12ই জানুয়ারি, সরি 12ই এপ্রিল। তাহলে এপ্রিল আমাদের কত, 12 তারিখে
1992 সালে এটা আমাদের হয়েছে, 1992 সালে হয়েছে। এবং আমাদের এর যে হেডকোয়ার্টার, এর হেডকোয়ার্টার কোথায় আছে আমাদের? এর হেডকোয়ার্টার আছে হচ্ছে আমাদের মুম্বাই আছে। আমাদের হেডকোয়ার্টার কি আছে বলো? হেডকোয়ার্টার হচ্ছে আমাদের মুম্বাই আছে। ওকে, চলো। তাহলে দেখো, সেবি হলো ভারতের সিকিউরিটি শেয়ার বাজার নিয়ন্ত্রক এবং পর্যবেক্ষণকারী নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, যা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করে এবং সুষ্ঠু লেনদেনকে নিশ্চিত করে। ওকে, চলো। তাহলে দেখো, ভীষণ ডাব্লিউবিসিএস ইউটিউব ক্লাসের পিডিএফ গুলোকে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? না আমাদের ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপসকে ডাউনলোড করতে হবে। ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপসকে কি করতে হবে? ডাউনলোড করতে হবে। এবং তোমরা আমাদের এই ক্লাসের ডাব্লিউবিপিএসসি সেকশনের অল ক্লাস পিডিএফ এ গিয়ে দেখবে যে আমাদের এই ক্লাসগুলি তোমরা কিন্তু নোট পিডিএফ পেয়ে যাবে। ওকে, চলো। নোটোবরু আয়রন ওর মাইন্স ইজ লোকেটেড। নোটোবরু লৌহ আকরিক কোন জেলায় অবস্থিত? অপশন এ আমাদের এখান থেকে কি বলবো? অপশন এ আমাদের এখান থেকে বলবো হচ্ছে সিংভূম জেলা। অপশন বি আমাদের ময়ূরভঞ্জ জেলা। অপশন ডি সি আমাদের বস্ত্রের জেলা। অপশন ডি আমাদের দুর্গ জেলা। তাহলে আমাদের এখান থেকে কি বলেছে? এখান থেকে বলো যে আমাদের নোটোবরু। তাহলে আমাদের এটা কোথায় অবস্থিত? না আমাদের এটি হচ্ছে আমাদের সিনভূম জেলাতে অবস্থিত। তাহলে আমাদের এটা কি বলবো? সিংভূম জেলা। সিংভূম জেলাটা কোথায় আছে আমাদের? সিংভূম জেলাটা আছে হচ্ছে আমাদের ঝাড়খণ্ড, জিএইচএআর, ঝাড়খণ্ডে আছে, KHAND, ঝাড়খণ্ডে হচ্ছে আমাদের এই জিনিসটা আছে। ঝাড়খণ্ডে কি আছে আমাদের? এই জিনিসটা আছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো, তাহলে দেখো, আমাদের নোটোবুরু বা নোয়ামুন্ডি লৌহ আকরিকের খনিগুলি সিংভূম জেলায় অবস্থিত, যা লৌহ আকরিকের ভান্ডারে সমৃদ্ধ এবং ভারতের একটি গুরুত্বপূর্ণ খনি অঞ্চল। তাহলে আমাদের এখানে কি হয়েছে? সিংভূম জেলা কি? সিংভূম জেলা কি এখান থেকে? সিংভূম জেলা হচ্ছে আমাদের এখানে কি ঝাড়খণ্ড ডিস্ট্রিক্ট রাজ্যে অবস্থিত। ঠিক আছে ক্ষেত্রে? হুইচ ওয়ান অফ দি ফলোইং ডাম ইজ নট মিন ফর ইরিগেশন? অর্থাৎ নিচের কোন বাঁধটি সেচের জন্য নয়? অপশন এ ভবানী সাগর। অপশন বি আমাদের শিব সমুদ্রম। অপশন সি কৃষ্ণরাজ সাগর। অপশন ডি আমাদের ভাকরা নাগাল। তাহলে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে বলো? রাইট অ্যান্সার হবে শিব সমুদ্রম। তাহলে শিব সমুদ্রম হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানকার রাইট অ্যান্সার কি বলবো? শিব সমুদ্রম হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের কি বলবো? যে এটা আমাদের কি না এটা হচ্ছে আমাদের কোথায় অবস্থিত জানো? এটা আমাদের কোন স্টেটে অবস্থিত? এটি হচ্ছে আমাদের কর্ণাটক রাজ্যে অবস্থিত। এটি কোন রাজ্যে অবস্থিত? আমাদের কর্ণাটক রাজ্যে অবস্থিত। ঠিক আছে? তাহলে দেখো, শিব সমুদ্রম মূলত সেচের জন্য নয়, বরং ভারতের অন্যতম প্রাচীন জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য এটি পরিচিত। এটি কিসের জন্য পরিচিত? প্রাচীন জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য এটি পরিচিত। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো। মেটুর ডাম ইজ বিল্ড অন দি হুইচ রিভার? তাহলে কি বলবো আমাদের এখান থেকে? মেটুর বাঁধ কোন নদীর ওপরে নির্মিত? অপশন এ মহানদীর ওপরে। অপশন বি আমাদের গোদাবরী নদীর ওপরে। অপশন সি কৃষ্ণা নদীর ওপরে। অপশন ডি কাবেরী নদীর ওপরে। তার মানে আমাদের এখান থেকে কি বলবো? না আমাদের এখান থেকে হচ্ছে কাবেরী নদীর ওপরে অবস্থিত। কি না আমাদের এখানে মেটুর ডাম। তাহলে আমাদের মেটুর ড্যাম কি হয়েছে? কোন নদীর ওপর অবস্থিত? মেটুর ড্যাম হচ্ছে আমাদের কাবেরী নদীর ওপর অবস্থিত। ঠিক আছে? কাবেরী নদীর উপর অবস্থিত। এবং কি বলবো এখান থেকে কি? এটি হলো, মাথায় রাখবে, যে আমাদের লার্জেস্ট ড্যাম ইন তামিলনাড়ু। তাহলে এইখান থেকে মাথায় কি রাখবে? আমাদের লার্জেস্ট ড্যাম ইন তামিলনাড়ু। লার্জেস্ট ড্যাম ইন তামিলনাড়ু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে? এক্ষেত্রে বুঝতে পেরেছে এখান থেকে? লার্জেস্ট ড্যাম ইন দা তামিলনাড়ু হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো। তাহলে দেখো, তামিলনাড়ুর কাবেরী নদীর ওপরে মেটেতুর বাঁধটি নির্মিত হয়েছে। এটি দক্ষিণ ভারতের অন্যতম বৃহত্তম বাঁধ। এটি প্রধানত সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। এটি প্রধানত কিসের জন্য ব্যবহৃত হয়? সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। ওকে, চলো। নেক্সট, হুইচ অফ দি ফলোইং আর দি রাইট ব্যাংক ট্রিবিউটারিজ অফ টু গঙ্গা? তার মানে কি বলেছে এখানে?
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গঙ্গা নদীর ডান তীরের উপনদী? অপশন এ যমুনা, চম্বল, সোন। অপশন বি আমাদের যমুনা, সোন, দামোদর। অপশন সি যমুনা, গন্ডক, সোন। অপশন ডি অপশন ডি আমাদের কি বলবো এখান থেকে? অপশন ডি হচ্ছে যমুনা, চম্বল, দামোদর। যমুনা, চম্বল, দামোদর। তাহলে রাইট অ্যান্সার কি বলবো আমাদের এখান থেকে? রাইট অ্যান্সার হচ্ছে যমুনা, চম্বল, সোন হচ্ছে রাইট অ্যান্সার। যমুনা, চম্বল, সোন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে দেখো গঙ্গা নদীর ডান তীরের উপনদীগুলি দক্ষিণ দিক থেকে এসে মিলিত হয়। যমুনা ডান তীরের উপনদী, চম্বল যমুনার উপনদী ফেলে পরোক্ষভাবে ডান তীরের, সোন সরাসরি ডান দিকের গঙ্গার সাথে মিলিত হয়েছে। সোন সরাসরি গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। ওকে, হুইচ অফ দি ফলোইং এনিমেল নোন ইজ দ্য লিভিং ফসিল? নিচের প্রাণীগুলির মধ্যে কোনটি জীবন্ত জীবাশ্ম হিসাবে পরিচিত? অপশন এ টেরিপটাস, অপশন বি অ্যামিবা, অপশন সি চিংড়ি, অপশন ডি অ্যাপেল স্নেল। তাহলে আমাদের এখান থেকে কি উত্তর হবে বলো? না আমাদের এখান থেকে উত্তর হবে হচ্ছে কি টেরিপটাস ইজ দ্য রাইট অ্যান্সার। টেরিপেটাস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে এখানে দেখে নাও যে পেরিপেটাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কারণ এটি অ্যানিলিডা, এটা হবে কি অ্যানিলিডা, খণ্ডিত কৃমি বা অর্থপোডা, অর্থপোডা কীটপতঙ্গ বা ক্রাস্টিয়ান উভয়ের বৈশিষ্ট্যই প্রদর্শন করে। এটি লক্ষ লক্ষ বছর ধরে অপরিবর্তিত রয়েছে। এটি কি হয়েছে? এটি লক্ষ লক্ষ বছর ধরে অপরিবর্তিত রয়েছে। ওকে, চলো নেক্সট, দ্য পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তিঘর কাকে বলা হয়? অপশন এ নিউক্লিয়াসকে, অপশন বি লাইসোজোমকে, অপশন সি মাইটোকন্ড্রিয়াকে, অপশন ডি ডিএনএ কে। তাহলে খুব সোজা কোশ্চেন, দেখেই বুঝতে পারছো কি হবে যে আমাদের বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। নিউক্লিয়াসকে কি বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয় আমাদের কোষের মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াসকে আমাদের কি বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয়। লাইসোজোমকে কি বলা হয়? লাইসোজোমকে আমাদের আত্মঘাতী থলি বলে। লাইসোজোমকে কি বলে? আত্মঘাতী থলি বলে। ডিএনএ আমাদের কাকে, ডিএনএ এর কাজ কি? ডিএনএ এর কাজ হচ্ছে বংশগত বৈশিষ্ট্য পরিবহন করা। ডিএনএ এর কাজ কি? বংশগত বৈশিষ্ট্য পরিবহন করা, ডিএনএ এর কাজ এটা, ঠিক আছে? ডিএনএ এর কাজ হচ্ছে বংশগত বৈশিষ্ট্য পরিবহন করা, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। ওকে, চলো, তাহলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কারণ এটি কোষীয় শোষণের মাধ্যমে এটিপি উৎপাদন করে। এটিপির পুরো কথা কি? এটিপির পুরো কথা হলো অ্যাডিনোসিন, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, দন্তেশ হয়ে কাটতো, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওকে, দ্য ফার্স্ট ট্রান্সজেনিক ক্রপ ওয়াজ, প্রথম ট্রান্সজেনিক ফসল কোনটি? অপশন এ টোবাকো বা তামাক, অপশন বি কটন বা তুলা, অপশন সি হচ্ছে পি বা মটরশুঁটি, অপশন ডি হচ্ছে রাইস বা চাল। তাহলে আমাদের ট্রান্সজেনিক ফসল হলো টোবাকো। তাহলে আমাদের এখানে মাথায় রাখবে জিন প্রকৌশলের মাধ্যমে উদ্ভাবিত প্রথম ট্রান্সজেনিক ফসল হলো তামাক। বিজ্ঞানীরা প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষায় উদ্ভিদটাকে সফলভাবে বহিরাগত জিন প্রবেশ করানোর জন্য এটিকে ব্যবহার করেছিলেন। ওকে, চলো, দ্য রেডিয়েশন ক্যারিং ম্যাক্সিমাম এনার্জি কে, সর্বাধিক শক্তি বহনকারী বিকিরণ কে? ইউভি রে বা অতিবেগুনি রশ্মি, গামা রে, অপশন সি হচ্ছে এক্স রে, অপশন ডি হচ্ছে আমাদের আইআর রে। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? আমাদের এখানে উত্তর হবে হচ্ছে গামা রে হচ্ছে রাইট অ্যান্সার। কে রে ইজ দ্য রাইট অ্যান্সার বলো? গামা রে ইজ দ্য রাইট অ্যান্সার। তা দেখো তড়িৎ চুম্বকীয় বর্ণালীতে কম্পাঙ্কের সাথে শক্তি বৃদ্ধি পায়, তার মানে কি হয়েছে? আমাদের এইটা মানে হলো যদি আমাদের ফ্রিকোয়েন্সির সাথে কি বৃদ্ধি পাবে? না আমাদের এনার্জি, ফ্রিকোয়েন্সির সাথে আমাদের এনার্জি বৃদ্ধি পাবে। এবং প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ওভারলাইট হলো সর্বনিম্ন শক্তি, অতিবেগুনি রশ্মি, এক্স রে, গামা রশ্মি হলো সর্বোচ্চ শক্তি। গামা রশ্মি হলো কি আমাদের সর্বোচ্চ শক্তি। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো, হুইচ কোয়ান্টিটি ইজ ইনক্রিজড ইন আ স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমারে কোন রাশিটাকে বৃদ্ধি করা হয়? অপশন এ ভোল্টেজকে বৃদ্ধি করা হয়,
অপশন বি কারেন্টকে বৃদ্ধি করা হয়, অপশন সি ওয়াটেজকে বৃদ্ধি করা হয়, অপশন ডি হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিকে বৃদ্ধি করা হয়। তাহলে আমাদের জানো যে ট্রান্সফরমারে আমাদের জানো কি যে স্টেপ ডাউন ট্রান্সফরমারে আমাদের কোন রাশিটাকে বৃদ্ধি করা হচ্ছে, আমাদের সেই ক্ষেত্রে মাথায় রাখো জিনিসটাকে যে আমাদের অপশন বি কারেন্ট হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি আমাদের কি রাইট অ্যান্সার? অপশন বি কারেন্ট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? কারণ ভোল্টেজকে কমাচ্ছি, ভোল্টেজকে কমালে আমার কি বাড়বে? কারেন্ট অবশ্যই বাড়বে, কারণ আমরা জানি যে ভিআই এর যে ভ্যালুটা আছে, ভিআই এর ভ্যালুটা হলো কনস্ট্যান্ট। তাহলে ভিআই এর ভ্যালুটা কি আমাদের বলো এক্ষেত্রে? ভিআই এর ভ্যালুটা হলো আমাদের এক্ষেত্রে কনস্ট্যান্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো, তাহলে দেখো যে স্টেপ ডাউন ট্রান্সফরমারে ভোল্টেজ কমে যায় ও ক্ষমতা যা প্রায় স্থিরই থাকে, সংরক্ষণের কারণে কি হয়েছে? আমাদের কারেন্ট বেড়ে যায়। সংরক্ষণের কারণে আমাদের কি হয়েছে? কারেন্ট বেড়ে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো, কুড়ি ইজ দ্য ইউনিট অফ, তাহলে কুড়ি আমাদের একক কিসের একক? রেডিও অ্যাক্টিভিটির একক, টেম্পারেচারের একক, হিটের একক, এনার্জির একক। তাহলে সবাই জানে আমাদের কুড়ি বেকারেল, কুড়ি কুড়ির পরে হচ্ছে আমাদের বেকারেল। এই যে ইউনিটগুলি আছে, এই ইউনিটগুলি হলো আমাদের রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার একক। কোন মৌল রেডিও অ্যাক্টিভ তখন হয় যখন তার এন বাই পি এর অনুপাতটা 1.54 এর থেকে বেশি হয়। কি বললাম? কোনো একটা মৌল রেডিও অ্যাক্টিভ তখন হয় যখন তার এন বাই পি এর অনুপাতটা 1.54 এর থেকে বেশি হয়, এবং রেডিও অ্যাক্টিভ হলে সেখান থেকে আলফা বিটা গামা কণা নিঃসরণ হয়। সেখান থেকে আমাদের কি নিঃসরণ হয়? আলফা বিটা গামা কণা নিঃসরণ হয়। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো, এবার আমাদের কি বলেছে যে কুড়ি হলো পদার্থের তেজস্ক্রিয়তা পরিমাপের একক। এটি পরমাণুর ক্ষয়ের হারকে নির্দেশ করে। এটি কি নির্দেশ করে? আমাদের পরমাণু ক্ষয়ের হারকে নির্দেশ করে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? চলো, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 21। পিওর ওয়াটার ফ্রিজ অ্যাট দি টেম্পারেচার, বিশুদ্ধ জল, বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায় সেটি কত? 47 ডিগ্রি ফ্যারেনহাইট, 32 ডিগ্রি ফ্যারেনহাইট, 0 ডিগ্রি ফ্যারেনহাইট, না 19 ডিগ্রি ফ্যারেনহাইট। তাহলে আমরা কি জানি? জল আমাদের কি হয়েছে? জল আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি হয়েছে? জমে যায়। তাহলে এইগুলোতে মনে রাখবে যে আমাদের এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডও যা, 32 ডিগ্রি ফ্যারেনহাইটও তাই। তাহলে বিশুদ্ধ জল আমাদের জমে যায় কোন তাপমাত্রায়? না আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, বা 32 ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রায়, বা আমাদের হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো বিশুদ্ধ জল, এখান থেকে কি বলবো? এখান থেকে বিশুদ্ধ জল কি বলেছে আমাদের এখান থেকে? যে 32 ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রায় জমে যায়, যে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেলসিয়াসের সমান। যা স্বাভাবিক তাপে কি বলবো? 0 ডিগ্রি সেলসিয়াসের সমান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের এখান থেকে? নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এখানে যেটা বলেছে সেটাকে মাথায় রাখো যে হুইচ অ্যামং দি ফলোইং প্রেজেন্ট ইন আ রেফ্রিজারেটর, নিচের কোনটি রেফ্রিজারেটরে থাকে? অপশন এ কার্বন ডাই অক্সাইড, অপশন বি মিথেন, অপশন সি হিলিয়াম, অপশন ডি ক্লোরোফ্লোরোকার্বন। তার মানে আমাদের রেফ্রিজারেটরে কি থাকে? রেফ্রিজারেটরে যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের বলো? না অপশন ডি ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে রাইট অ্যান্সার, যার সংকেত কি? সিএফসি। তাহলে এখানে দেখো কি বলেছে? রেফ্রিজারেটরের তাপ শোষণ ও নির্গমনের জন্য রেফ্রিজারেটরে গ্যাস ব্যবহার করা হয়। রেফ্রিজারেটরে তাপ শোষণ ও নির্গমনের জন্য আমাদের গ্যাস ব্যবহার করা হয়। ঐতিহ্যগতভাবে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি রেফ্রিজারেন্ট হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হতো। আমাদের কি হতো? এটি ব্যাপকভাবে ব্যবহৃত হতো। ওকে, কোশ্চেন নম্বর 23। হুইচ অফ দি ফলোইং ইজ চিপলি প্রেজেন্ট ইন এলপিজি, নিম্নলিখিতের মধ্যে কোনটি এলপিজিতে প্রধানত উপস্থিত থাকে? অপশন এ মিথেন, অপশন বি ইথেন, অপশন সি প্রোপেন, অপশন ডি বিউটেন। তাহলে আমাদের এখান থেকে কি বলবো? না আমাদের এখান থেকে মাথায় রাখবে হচ্ছে কি যে আমাদের বিউটেন থাকে হচ্ছে প্রধানত। তাহলে দেখো এখানে কিছু এলপিজি, যেটাকে আমাদের কি বলে? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস মেনলি কনসিস্ট দ্য বিউটেন অ্যামং উইথ দ্য সাম অফ প্রোপেন।
অর্থাৎ আমাদের বিউটেনের সঙ্গে কিছু পরিমাণ প্রোপেন থাকে এবং বিউটেন হচ্ছে আমাদের চিফ কম্পোনেন্ট বা প্রধান যে আমাদের উপাদান সেটা হচ্ছে এটা। এবং আমাদের যে এলপিজি আছে, এলপিজি থেকে যে দুর্গন্ধ বেরোয় সেই দুর্গন্ধটা বেরোয় হচ্ছে আমাদের কিসের জন্য? ইথাইল মারক্যাপটানের জন্য। ইথাইল মারক্যাপটানের জন্য। ইথাইল মারক্যাপটান আমাদের কিছুটা মেশানো থাকে, তার জন্য আমাদের কিন্তু যে গ্যাসের যে বিশ্রী দুর্গন্ধটা সেটা কিন্তু নির্গত হয়। ব্রোঞ্জ ইজ দ্য অ্যালয় অফ ব্রোঞ্জ। কিসের কিসের ব্রোঞ্জ হলো একটি সংকেত ধাতু কিসের? কপার ও জিঙ্ক, তামা ও দস্তা, টিন ও দস্তা, তামা ও টিন, লোহা ও দস্তা। তাহলে আমাদের এখান থেকে রাইট অ্যান্সার কি বলবো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কপার ও টিন বা তামা ও টিন হচ্ছে রাইট অ্যান্সার। তামা ও টিন হচ্ছে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো ব্রোঞ্জ হলো তামা ও টিন দিয়ে তৈরি। কপারের সংকেতটাকে মাথায় রাখবে আমাদের সিইউ, টিনের সংকেতটাকে মাথায় রাখবে আমাদের এফএন। হয়েছে একটি শক্তিশালী টেকসই প্রাচীনকালের সরঞ্জাম এবং অস্ত্রশস্ত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হতো। ওকে, দ্য রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ টু হার্ট পেসমেকার ইজ। হার্ট পেসমেকারে ব্যবহৃত তেজস্ক্রিয় মৌলটির নাম কি? অপশন এ ইউরেনিয়াম, অপশন বি ডিউটেরিয়াম, অপশন সি প্লুটোনিয়াম, অপশন ডি রেডিয়াম। তাহলে আমাদের এখান থেকে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সারটাকে মাথায় রাখবে, প্লুটোনিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ হার্টের যে পেসমেকার আছে সেই পেসমেকারে আমাদের কোন রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ করা হয়? সেটা হলো প্লুটোনিয়াম। প্লুটোনিয়াম, ঠিক আছে। তাহলে পূর্বে কিছু কার্ডিয়াক পেসমেকার দীর্ঘস্থায়ী শক্তির উৎস হিসাবে প্লুটোনিয়াম 238 নামক তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হতো, কারণ তেজস্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। কারণ তেজস্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে কি হতে পারে? আমাদের ইলেকট্রিসিটি জেনারেট হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো তোমরা যে এখানে 27,000 প্লাস মাল্টিপল চয়েস কোশ্চেন, 40টা ফুল মক টেস্ট, 100টা জেনারেল স্টাডিজের টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্সের টেস্ট, 23টা প্রিলিমসের পিওয়াইকিউ, 40টা ইংলিশ গ্রামারের টেস্ট এবং 200টা আমাদের সেকশনাল টেস্ট, এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এই জিনিসগুলোকে তোমাদের পাওয়ার জন্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9333111815 এই নম্বরে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে তোমরা যারা যারা এই ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে। এবং তোমরা যারা যারা ক্লাসটি দেখলে তারা প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী কোনো ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে থ্যাংক ইউ।